নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব দুটি প্রেমের গল্প। প্রথম গল্প বিখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত রীতা। জল নেবার জন্য রীতা ছোট পাহাড়ি নদীটার বালির ওপর এসে দাঁড়ালো। মাঝ নদীতে বালির ওপর দিয়ে সরু একটা জলস্রোত, ঘোড়া ডোবে না। অনেকক্ষণ হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে একটা গর্ত করল রীতা। তারপর সেখানে ঘোড়া ডুবিয়ে দিয়ে নিজে একটু দূরে নিচের স্রোতের ধারে বসে হাত পা ধুয়ে নিল। মুখটা ভালো করে মেজে নিয়ে আঁচল দিয়ে মুছে দাঁড়াতেই চোখে পড়ল দূরে মহুয়ার ভিড় অন্ধকারে অস্পষ্ট হয়ে গেছে। এক ফালি চাঁদ উঠেছে মাথার উপর, ভর সন্ধ্যা ঘনিয়ে উঠেছে। কলসিটা কাঁখে তুলতে আর ইচ্ছে করল না। কানাটায় হাত দিয়ে হেঁচড়ে কিছু দূর নিয়ে গিয়ে একটা কালো পাথরের চটানে এসে দাঁড়ালো। আজ তার আর কিছু ভালো লাগছে না। অনেকদিন থেকেই তার ভালো লাগছিল না। সাঁওতাল চাষার মেয়ে রীতা, পাহাড়ের ঢালুতে ছোট্ট একটা দিঘি। এ দিঘিতে যে সাঁওতালদের বসতি, তারা তাদের জঙ্গলিপনা হারিয়েছে অনেক দিন, কিন্তু চাষাবাদেও হাত পাকেনি। আইন কানুনকে বড় বেশি ভয় খায়। জঙ্গলিদের মতো বেপরোয়া মহুয়ার মদ চোলাই করতে পারে না, ট্যাক্স দেয় বেশি, কাপড় চোপড়ের প্রয়োজন বেড়েছে, অথচ আয় নেই। 12 মাসে একটা ফসল তাদের খিদে মেটাবার পক্ষে যথেষ্ট নয়। তাই মাঝে মাঝে কুলি রিক্রুটারের ক্যাম্প বসে। টান্ডেলেরা দিহি বস্তি ঘুরে ঘুরে জোয়ান খাটিয়ে লোক জোগাড় করে আনে। কিছু আগাম পায়, খাকি কোট আর পাগড়ি পায় বিনা পয়সায়। 3 বছরের কন্ট্রাক্টে ফিজি দ্বীপে চালান হয়। রীতা শুধু শুনেছে তার বিয়ে হয়েছে। চাষি সাঁওতালেরা প্রায় হিন্দু হয়ে গেছে। অল্প বয়সেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। লগন মাঝির মেয়ে রীতার বিয়ে হয় মাত্র 7 বছর বয়সে। তারপর থেকেই রীতা আজ 10 বছর ধরে শুনে আসছে মুনার কথা। বিয়ের কয়েক মাস পরে সেও 3 বছরের কন্ট্রাক্টে ফিজি চলে গেছে। রীতার শ্বশুরবাড়ির ভিটের ওপর এখন ধুতুরার জঙ্গল। সে বাবা মায়ের কাছেই থাকে এবং বড় হয়েছে। দিনের পর দিন শুনে আসছে মুনা এবার ঘরে ফিরবে, চিঠি এসেছে। সত্যি মুনার চিঠি আসে। সে খুব ভালো আছে, কাজের উন্নতি করেছে অনেক, পয়সা জমেছে কিছু। সে লেখাপড়াও কিছু কিছু নাকি শিখেছে। সাহেবরা তাকে ভালোবাসে। সাহেবরা কত বকশিস দেয়, দামি দামি পোশাক, বাঁশি, টুপি দেয়। চিঠিতে প্রবাসী পতির এসব কুশল সংবাদ দিনের পর দিন শুনে আসছে রীতা। লগন মাঝি সমস্ত ডিহি ঘুরে সগর্বে এইসব বার্তা আরো বেশি করে ছড়িয়ে বেড়ায়। রীতার সৌভাগ্যের কথা সকলে আলোচনা করে, কিন্তু কৌতূহলের পালা শেষ হয়েছে অনেক দিন। ওসব সংবাদে রীতার আর মন ভরে না। এতদিনে তার আসা উচিত ছিল। পাথরের চটানে দাঁড়িয়ে রীতার মনে এই চিন্তায় মন্থর কুয়াশার মতো ভর করছিল। আর কতদিন এইভাবে এই মনে মনে দেখবার একটানা অভিনয় চলবে? আর কতদিন? রীতা আবার চলতে শুরু করলো। উঁচু নিচু মেঠো জমি পার হয়ে দিঘির কাছাকাছি পৌঁছেছে। কাঠগোলাপের বনে হালকা ঝড়ের দোলা লেগেছে। কাকের ঝাঁক কলরব করে উড়ে বেড়াচ্ছে দেওদারের মাথায় মাথায়। রীতা একটা হোঁচট খেল। আর একটু দূরে এগুতেই দেখতে পেল পথের মাঝে দাঁড়িয়ে আছে নুটু। এ কথা রীতার জানাই ছিল, শুধু আজ নয়, আজ 3 বছর ধরে নুটু তার পিছনে ঘুরঘুর করছে। নুটু বাঁশি বাজিয়ে রীতার নামে গান গায়। উত্তরে রীতা ওকে গালাগালি দেয়। নুটু খরগোশ শিকার করে এনে লগন মাঝির বাড়িতেও দিয়ে যায়। ঘর শুদ্ধ লোক মাংস খায়, কিন্তু রীতা ছোঁয় না। নুটু যতবার ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছে, রীতা তাকে বিমুখ করেছে। নুটুর উপদ্রবে রীতার রাগ পড়ত গিয়ে ফিজি প্রবাসী মুনার ওপর। নুটুর এই দুঃসাহস কি করে সম্ভব হয়? ও জানে মুনা আর আসবে না। নয়, মনে করে রীতা বুঝি মুনাকে ভালোবাসে না। মুনাকে ভালোবাসে রীতা, কিন্তু মুনাকে তার প্রথম যৌবনের চোখে সে আজও দেখতে পায়নি।
মুনা তার কাছে কল্পনা মাত্র, কিন্তু সে কল্পনার মধ্যে রামধনুর মতো কত না বিচিত্র মোহ মিশিয়ে আছে। সমস্ত ডিহি যার নামে স্তুতি মুখর, সেই মুনা তার স্বামী। মুনা জোয়ান মরদ, মুনা রোজগার করে, পয়সা জমিয়েছে। যখন দেশে ফিরবে মুনা, সমস্ত দিহির দাম যেন বেড়ে যাবে। ভাগ্যিস অনেকদিন আগেই তার বিয়ে হয়ে গিয়েছিল, নইলে ঝাড়ু মাঝির মেয়েই হয়তো মুনার ঘরণী। রীতার চেয়ে সে অনেক সুন্দর। নুটুকে দিহির লোকে দেখতে পারে না, গরিব বলে নয়, বেজায় কুঁড়ে আর বখা। রীতার ওপর ওর অনুরাগের কথা ডিহির অনেকে টের পেয়েছে, ওকে কড়া কথায় অনেকে শাসিয়েও দিয়েছে। সামলে চল, নিজে ভালো হতে শেখ, তবে রীতার মতো ভালো মেয়ে তোকে বিয়ে করতে চাইবে। তাছাড়া পরের বউ অত মাখামাখি ভালো দেখায় না। মুনা মাঝিও শিগগির আসছে, শেষকালে কি ডিহির মধ্যে একটা খুনোখুনি কাণ্ড ঘটবে? দূর ফিজির বাগানেও চাঁদ ওঠে। মুনা দেশের কথা ভাবে নিশ্চয়, কিন্তু বেশি করে ভাবে রীতার কথা। চিঠিতে খবর পেয়েছে রীতা ডাগর হয়েছে, তার উপর নাকি রাগ অভিমান করে আর মাঝে মাঝে কেঁদে ফেলে। সমস্ত বছরে 3টে বা 4টে চিঠি পায় মুনা, তার মধ্যে শেষের চিঠিগুলি তাকে উদ্ভ্রান্ত করে। রীতা নাকি দেখতে খুব সুন্দর হয়েছে, তবে বাপমার সঙ্গে সে প্রায়ই কোঁদল করে, মুনা কেন দেশে ফিরছে না। রীতাকে মনে পড়ে, কিন্তু 8 বছর আগে বিয়ের দিনে দেখা রীতার সে মুখটি আর মনে পড়ে না। হলুদ ছোপানো কাপড় পরে কাকার কোলে চড়ে বিয়ের আসরে এসেছিল রীতা। তারপর পুজো পাঠ হয়েছে, মাদল বেজেছে, ঝুমুর হয়েছে, আর অন্য কিছু মনে পড়ে না। রীতাকে এইভাবে শুধু চিঠির মধ্যেই পেয়ে এসেছে মুনাও। আর ছুটির পর বাগান থেকে ঘরে ফিরতে একা পথে কল্পনায় অনেক কিছু পেয়েছে। মুনা তার ভবিষ্যৎ জীবনের একটা পরিকল্পনা করে রেখেছে, তাই সে শুধু মুখ বুজে কঠোর পরিশ্রম করে। কিছু পয়সা জমানো চাই, সেই সঙ্গে লেখাপড়া শিখে নিতে হবে। তারপর দেশে ফিরে নিজের সঙ্গিনীকে আবার কাছে টেনে নেবে। তো ডিহিতে থাকা আর চলবে না, শহরে একটা ছোট ভাড়া ঘরে সে নতুন সংসার পাতবে। বিনা মাইনেতে অ্যাপ্রেন্টিস খেটে বয়লার মিস্ত্রির কাজটা সে ভালোই শিখে নিয়েছে, আর জীবনে বাগানের কুলিগিরি নয়। একটা সিঙ্গেল রেডে হারমোনিয়ামও কিনেছে মুনা। মাদ্রাজি গান, হিন্দি গান গাইতে শিখেছে। সাহেবদের দেওয়া ট্রাউজার পরে নাইট ক্যাপ মাথায় দিয়ে সে মাঝে মাঝে পোর্টেতে সিনেমাও দেখে আসে। মুনার কুলিদের টান্ডেল অনেক সময় ঠাট্টা করে বলেছে, কুলি হয়ে এসব কাঁপতেনি ভালো নয় রে ছোড়া, দেশে ফিরলে বউ আর চিনতেও পারবে না, ঘরেও নেবে না। মুনা জানতো দেশে ফিরে আর থাকছে কি, রীতাকেও তারই মতন কায়দা দুরস্ত করে নেবে। তারপর কুলির বউ আর সে তাকে হতে দেবে না। পাহাড়িয়া চাষি জীবনে ফিরে যাবার মতো মতিগতি আর মুনার নেই, কিন্তু এবার বোধহয় ফেরা উচিত। বেচারি রীতা। কল্পনার রীতা সমস্ত রূপ নিয়ে উজ্জ্বল হয়ে ওঠে। ডিহির পঞ্চায়েতের বৈঠকে নুটুর সাজার নির্দেশ হয়েছে। 10 টাকা জরিমানা। যেমন করি হোক ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে পাথর ভেঙে ওকে 10 টাকা রোজগার করতে হবে আর জরিমানা দিতে হবে, নইলে এ ডিহিতে ওর স্থান নেই। নুটু বলল, আমি রীতার কাছে মাপ চেয়ে নিচ্ছি, ও ক্ষমা করে দিক, জরিমানা যেন না করা হয়। গায়ের বাইরে তাড়িয়ে দিলে আমি মরে যাব। কিন্তু অপরাধ বড় কঠিন, সহজে মুক্তি দেওয়া যায় না। নোংরা চেহারা কাজে কুঁড়ে আজও গেল না। উপসেও ওর পাথরে শরীর যেন কাবু হয় না। দিন গেলে 2টো কাঠবেড়ালি মেরে পুড়িয়ে খেয়ে নিলেই ওর চলে যায়। চুলের ছুটিতে সর্বদা বাঁশি গুজে রাখে। সকলে যখন মাঠে খাটতে বের হয়, নুটু তখন একটা আলের ওপর শুয়ে শুয়ে বাঁশি বাজায়। অবশ্য এসব অপরাধ ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু পরের বিয়ে করা বউয়ের পেছনে একটা উপদ্রবের মতো লেগে থাকা, এটা তো কোনো পঞ্চায়েত ক্ষমা করতে পারে না। রীতা সেদিন স্রোতে স্নান করতে গিয়েছিল। বনের নিরালায় চিমটি একটা কুলের ঝোপ থেকে হঠাৎ এক ঝাঁক তিতির উড়ে পালিয়ে গেল, যেন ভয় পেয়ে। রীতার দৃষ্টি তক্ষুনি ধরে ফেলল অপরাধীকে। ঝোপের ভেতরে নুটুর ঝাঁকড়া চুলের মাথা দেখা যাচ্ছে। ঘরে ফিরে এসেই রীতা লগন মাঝিকে সে কথা জানিয়ে দিয়েছে। এই অপরাধী নুটুর শাস্তি।
দুটো হাত জোর করে পঞ্চায়েতের কাছে নিবেদন করলো, আমি রীতাকে বহিন বলে মাপ চেয়ে নিচ্ছি, ও ক্ষমা করে দিক। রীতা বলল, না। নুটু ডিহি ছেড়ে চলে গেছে অনেক দিন। রীতা তার ঔদ্ধত্যকে মাপ করতে পারেনি। এর জন্য রীতার মনে অবশ্য কোনো আফসোস নেই। নুটুর এই অপরাধ, এই আবদার অনেকটা বামন হয়ে চাঁদ ধরার শখের মতো। তার স্বামী মুনার কথা তো সবাই শুনেছে, নুটুও শুনেছে। তবে কেন সে প্রতিযোগিতায় নামে, কোন সাহসে? চিঠিও এসে গেল, মুনা আসছে। আগামী সপ্তাহে ওদের জাহাজ ছাড়বে। রীতার বুক দুরু দুরু করে উঠল। এ কি অদ্ভুত চাঞ্চল্য! মুনা আসছে। ফিজি দ্বীপের চাঁদ নীল আসমানে ভেসে সেই মহুয়ার মাথায় এসে দাঁড়াবে। জঙ্গল থেকে কোচর ভরে বিঠা ফুল কুড়িয়ে এনে ঘরে রাখলো রীতা। মোটা মুক্তার মালা একটা ধুয়ে রাখলো। খিদিরপুর থেকে চিঠি এসে গেছে, জাহাজ পৌঁছে গেছে। মুনা 3 দিন পরে পৌঁছাবে দেশে, অর্থাৎ ডিহিতে। ডিহির সব মাঝিরা রাত থাকতে স্টেশনে এসে বসে রইল। ভোরে কলকাতার ট্রেন থামে। লগন মাঝি একটা পালকি খুঁজছিল, কিন্তু ভাড়া বেশি হওয়ার কারণে সেটা আর জোগাড় হলো না। ট্রেন থেকে একদল কুলি নামলো। নানা গাঁ ও ডিহি থেকে কুলিদের মা, বউ ও ছেলেমেয়েরা এসেছে। বুড়িরা তাদের ছেলেদের কাঁধে মুখ রেখে একচোট কেঁদে নিল। যাদের ছেলেরা আসেনি তারাও কাঁদল। শোরগোল শেষ হবার পর নানা দিকের পথে, মাঠে, জঙ্গলে যে যার ঘরে চলে গেল। তারপর নামলো মুনা। কালো ফুল প্যান্ট পরা, গায়ে কোট আর কমফোর্টার জড়ানো, পায়ে জুতো আর মোজা, বিবর্ণ একটা পুরনো ফেল্টের টুপি মাথায়, মোটা বর্মা চুরুট হাতে। মাঝিরা হাঁ করে বিমূঢ়ের মতো তাকিয়ে রইল। মুনা লগন মাঝির কাছে এগিয়ে এসে হাঁটুতে হাত দিয়ে প্রণাম করতে সকলের জড়তা যেন একটু ভাঙল। বুড়ো মাঝিদের 2-1 মুখ ফুটে সাহস করে কুশল প্রশ্ন করল। তারপর দিঘির পথ। মুনা আগে আগে চলছে, মাঝিরা সকলে পেছনে দল বেঁধে চলছে। সারা শব্দ বড় কিছু নেই। মুনা একবার থেমে তার সঙ্গ নিলেও তারা যেন থেকে থেকে পিছিয়ে পড়ছে। কথা ছিল মুনার ডিহিতে ঢোকা মাত্র ছেলেরা মাদল বাজাবে, তারপর তো সমস্ত দিনের উৎসব লাগবে। লগন মাঝি একটা পাঁঠা কিনে রেখেছে। রীতা তার মায়ের নির্দেশ মতো সাজগোজো করেছে। তবুও নিজেকে জোর করে শান্ত করে আনে রীতা। বেশি লজ্জা করে প্রথম দেখা সব আনন্দটুকু যেন নষ্ট না হয়। সে হয়তো রাগ করবে। বটতলার নিচে লোকজনের গলার শব্দ পাওয়া গেল, কিন্তু ছেলেদের মাদল তো বাজল না। রীতা কৌতূহলী হয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালো। লগন মাঝি তার সঙ্গে আরো 2-3 মাঝি ঘরের দিকে এগিয়ে আসছে। সঙ্গে অদ্ভুত ইংরেজি পোশাকে একজন লোক। রীতা অপেক্ষায় দাঁড়িয়ে রইল। এরা মুনার খবর নিয়ে আসছে হয়তো। মুনা হয়তো তুলসী মাঝির গোলায় বিশ্রাম করছে। লগন মাঝিরা রীতার সামনে এসে দাঁড়ালো। রীতা বোকার মতো তবুও দাঁড়িয়ে আছে। দেখে একজন মাঝি চোখ টিপে ইশারায় জানালো, ঘরের ভেতর যা। রীতা তবুও দাঁড়িয়ে থাকলো। ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না সে। লগন মাঝি আবার মুখের ইশারায় জানালো যে সেই হচ্ছে মুনা। এক দৌড়ে ঘরের ভেতরে ঢুকে রীতা থরথর করে কাঁপতে লাগলো। ওর মা এসে ধরে 2বার ঝাঁকুনি দিল। ও কি হচ্ছে? সমস্ত ডিহিটা স্তব্ধ হয়ে গেছে। মুনা ফিরেছে, ডিহির ছেলে মুনা। কিন্তু আমোদ তো জমল না। ছোট ছেলেরা দেওয়ালে মাদল ঝুলিয়ে রাখলো। পাহাড়ের ওপার থেকে গির্জার একটা দেশি সাহেব আজ তাদের ডিহিতে ঢুকেছে ভয় দেখাবার জন্য। 8 হাতি খেরো কাপড়ে রিঠে মাজা শরীর জড়ানো শালবনের জঙ্গলি চাষির মেয়ে রীতা। চোখে জল দেখা দেবার আগেই মাকে বলল, ছেড়ে দাও, আমি ঠিক আছি। তবু চোখের জলের মধ্যে কিছুক্ষণের জন্য আর একটা কল্পনার ছবি চকচক করে উঠছে। রোদের মধ্যে জঙ্গলি নুটু একা পাথর ভাঙছে। ওর পাশে ঝুড়ি হাতে রীতা যদি গিয়ে একবার দাঁড়াতো, খুব কি খারাপ লাগতো। আজকের দ্বিতীয় গল্প বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত রূপা।
ভাই, আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান? আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম। কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে, তাও এমন কোনো আলাপ না। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন। আমি বললাম হ্যাঁ, এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন। ভদ্রলোক হাসি মুখে বললেন, হা হা, আমি কোথাও যাচ্ছি না। আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি। ও চিটাগাং থেকে আসছে, ট্রেন ঘন্টা 2 লেট। ফিরে যেতে ইচ্ছে করছে না। বাসায় যাব আবার আসবো, ভাবলাম অপেক্ষা করি। তার সঙ্গে এইটুকুই আমার আলাপ। এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে, ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয়। অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম। তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি, ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন। বুদ্ধিমান না হলে এই গল্প আমাকে শুনতেই হবে। দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন। পকেট থেকে পানের কৌটা বার করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন। হা হা, আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন। নিতান্তই অপরিচিত একজন মানুষ হড়বড় করে গল্প বলা শুরু করেছে। বিরক্ত হবারই কথা। কিন্তু সমস্যাটা কি জানেন? আজ আমার জন্য একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছে করে। যদি অনুমতি দেন গল্পটা বলি। বলুন। আপনি কি পান খান? জি না। একটা খেয়ে দেখুন, মিষ্টি পান, খারাপ লাগবে না। আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান? ভদ্রলোক হেসে ফেললেন, আন্তরিক ভঙ্গিতেই হাসলেন। ভদ্রলোকের বয়স 40-এর মতো হবে। অত্যন্ত সুপুরুষ। ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে। মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্যই খুব সেজেগুজে এসছেন। তিনি বলতে শুরু করলেন, প্রায় 20 বছর আগের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায়। এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না। আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ। 20 বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম। ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স। মজার ব্যাপার হচ্ছে, মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না। আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না, পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না। পুরুষদের সব কিছুই তাদের চোখে পড়ে, রূপ চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্যে কিংবা কথা বলার জন্যে এগিয়ে আসেনি। আমিও নিজে থেকে এগিয়ে যাইনি, কারণ আমার তোতলামি আছে, কথা আটকে যায়। আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম, আমি তো কোনো তোতলামি দেখছি না, আপনি চমৎকার কথা বলছেন। হ্যাঁ, বিয়ের পরে আমার তোতলামি সেরে যায়। বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল। অনেক চিকিৎসা করেছি। মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ, পীর সাহেবের তাবিজ, কিছুই বাদ দেইনি। যাই হোক, গল্পে ফিরে যাই। আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি। কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। কি মিষ্টি চেহারা, দীর্ঘ পল্লব, ছায়াময় চোখ। সেই চোখ সবসময় হাসছে। ভাই, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? জি না। প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম। সারা রাত ঘুম হলো না। প্রচণ্ড পানির পিপাসা, একটু পরপর গলা শুকিয়ে যায়। পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি। সপ্তাহে আমাদের 2টা মাত্র সাবসিডিয়ারি ক্লাস। রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করতো। প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো? সপ্তাহে 2টো ক্লাস মানে 50 মিনিট করে 100 মিনিট।
এই 100 মিনিট চোখের পলকে শেষ হয়ে যায়। তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয়। এমনও হয়েছে সে পরপর 2 সপ্তাহ কোনো ক্লাস করেনি। তখন আমার ইচ্ছে করতো লাফ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটাই। সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না, কারণ আপনি তো কখনো প্রেমেই পড়েননি। মেয়েটার নাম তো বললেন না, তার নাম কি? ও, তার নাম রূপা। সেই সময় অবশ্যই আমি তার নাম জানতাম না, নাম কেন কিছুই জানতাম না। কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না। শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে। সে কালো রঙের একটা মরিস মাইনর গাড়িতে করে আসে। গাড়ির নাম্বার ভ8781। আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ নেননি? না, খোঁজ নেইনি, কারণ আমার সবসময় মনে হতো খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটির হয়তো বা কারোর সঙ্গে ভাব আছে। একদিনের একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন। সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যে সমস্ত শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল। আশ্চর্য তো। আরে আশ্চর্য তো বটেই। পুরো 2 বছর আমার এইভাবেই কাটলো, পড়াশুনো মাথায় উঠল। তারপর একদিন অসীম সাহসের কাজ করেই ফেললাম। মরিস মাইনর গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম বাড়ির ঠিকানা। তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটা চিঠি লিখলাম। কী লিখেছিলাম এখন আমার মনে নেই, তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে রাজি হতেই হবে। রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে দিয়ে থাকব, যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন। গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তারপর কি হলো বলুন? চিঠি ডাকে পাঠিয়ে দিলেন? না, নিজেই হাতে করে নিয়ে গেলাম। ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম, এ বাড়ির একজন আপা আছেন না, ইউনিভার্সিটিতে পড়েন, তার হাতে দিয়ে এসো। দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, আপা বলেছেন তিনি আপনারে চিনেন না। আমি বললাম, তিনি ঠিকই বলেছেন, তবে আমি তাকে চিনি, এটাই যথেষ্ট। এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম। বুঝতেই পারছেন, নিতান্তই পাগলের কাণ্ড। সেই সময় মাথা আসলেই বেঠিক ছিল, লজিক নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম দোতলার জানলা থেকে মাঝে মাঝে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে। বিকেল 4টায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন, যথেষ্ট পাগলামি হয়েছে, এখন বাড়ি যাও। আমি তার চেয়েও কঠিন গলায় বললাম, যাব না। তিনি বললেন, পুলিশে খবর দিচ্ছি, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। আমি বললাম, কোনো অসুবিধা নেই, খবর দিন। তিনি রেগে বললেন, ইউ রাস্কাল, মাতলামি করার জায়গা পাও না। আমি বললাম, গালাগালি করছেন কেন? আমি তো আপনাকে গালাগালি দিচ্ছি না। ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেলেন। তার পরপরই শুরু হলো বৃষ্টি, ঢালাও বর্ষণ। আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে। সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বরটা এবার এসে যাচ্ছে। বলুন, সারাদিন রোদে পোড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হয়? কিন্তু তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে, যা হবার হবে। ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন। মাঝে মাঝেই মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে গেলাম পড়ে। ইতিমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে তো সমর্থ হয়েছি। বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন কেন? আমি তাদের সবাইকে বলেছি, আমাকে নিয়ে মাথা ঘামাবেন না, আমি একজন পাগল মানুষ। মেয়েটির বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এইসব বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে। 3টি গাড়ি তাদের বাড়িতে এলো। গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতর ঢুকলেন।
রাত 9টা বাজল। বৃষ্টি এক মুহূর্তের জন্য থামলো না। জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। পা ছড়িয়ে বসে পড়লাম। দারোয়ান এসে আমাকে ফিসফিস করে বলল, সাহেব পুলিশ আনতে চাইছে। বড় আফা রাজি না। বড় আফা আপনের অবস্থা দেখা খুব কান্তাছে, টাইট হইয়া বইয়া থাকেন। আমি টাইট হয়ে বসে রইলাম। এবার রাত 11টা বাজল। ওদের বাড়ির বারান্দায় বাতি জ্বলে উঠল। বসার ঘরের দরজা খুলে মেয়েটি বেরিয়ে এলো। মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ, কিন্তু ওরা কেউ বারান্দা থেকে নামলো না। মেয়েটি একাই এগিয়ে এলো, আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামি করছেন? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, কারণ এই মেয়ে সেই মেয়ে নয়, অন্য একটি মেয়ে। আমি একে কোনোদিনও দেখিনি। বুঝলাম মরিস মাইনর গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে, হয়তো ইচ্ছে করেই দিয়েছে। মেয়েটি নরম গলায় বলল, আসুন, ভেতরে আসুন, টেবিলে খাবার দেওয়া হয়েছে। আমি উঠে দাঁড়ালাম, বলতে চেষ্টা করলাম, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে। আপনি তো সেই মেয়ে নন, আপনি অন্য একজন। কিন্তু মেয়েটির মমতায় ডুবানো চোখের দিকে তাকিয়ে এই কথা আর বলা সম্ভব হলো না। এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে আগে তাকায়নি যে। জ্বরের ঘোরে তখন আমি ঠিকমতো পাই ফেলতে পারছি না। মেয়েটি বলল, আপনার বোধহয় শরীর খারাপ, আপনি আমার হাত ধরে হাঁটুন, কোনো অসুবিধে নেই। বাসার সবাই তখন বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল। কি বলবো, যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো, সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। আমি তার হাত ধরলাম, এই 20 বছর ধরেই আছি। মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি। ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে খুব ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। তখন আপনাদের মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বার করি, গল্পটা বলি, কারণ আমি জানি এই গল্প কোনোদিনও আমার স্ত্রীর কানে পৌঁছাবে না। আচ্ছা ভাই, তাহলে উঠি, আমার ট্রেন তো ওদিকে এসেই গেল, চলি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে। রেল লাইনে ঘর ঘর শব্দ উঠছে। ট্রেন সত্যি সত্যি এসে গেল। শেষ হলো আজকের দুটি গল্প, শ্রী সুবোধ ঘোষ রচিত রীতা এবং স্যার হুমায়ুন আহমেদ রচিত রূপা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।